আজকে একটা নতুন গল্প শুরু করব। এবারে সিটি সিলেবাস দেখেছো না তোমরা? যে কি কি রোলটা গল্প কি চ্যাট আছে? বক্সে দিয়ে দিব? না, রোলটা আমি একটু পরে লাস্টে যখন 5 মিনিট থাকবে তখন ডাকবো। হ্যাঁ, এখন রোলটা দিয়ে রাখতে পারো, চ্যাট বক্সে রেকর্ড থাকবে। ওয়ালাইকুম সালাম। 5 মিনিট আগে আমি তোমাদেরকে নাম ডাকবো, কারণ এখন অনেকে আসছে, লাস্টে অনেকে আসবে, তো বারবার করে সময় নষ্ট হবে। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে মাইক্রোফোন গুলো মিউট করে দাও। আমি পড়ায় চলে যাই। ওয়ালাইকুম সালাম। বেনু রাজবংশী। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে বললো? শ্রাবণী নাকি? আমি শ্রাবণী। জি ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাম, বাবা। কোন সিটি পরীক্ষার কথা বলা হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। তোমাদের লাস্ট একটা সিটি পরীক্ষা হয়নি? হয়েছিল? না ম্যাম, আমি তো কোনো সিটি পরীক্ষা দিতে পারিনি। কেউ একজন বলো, সিটি পরীক্ষা হয়েছে নাকি হয়নি? জি মিস, হয়েছে তো আমাদের সিটি হ্যাঁ, তোমাদের একটা সিটি হয়েছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এটা কি ক্লাস 11 এর ক্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11 এর। তুমি কোন ক্লাসের? ম্যাম, আমিও তো ক্লাস 11, কিন্তু আমি তো কোনো সিটি পরীক্ষা দেই নাই। তুমি তাহলে একটু তোমার ফ্রেন্ডের সাথে কথা বলে নিও, তারপর যদি দেখো যে দাওনি কেন দাওনি এগুলো, মানে তাহলে কিছু তো করার নেই, কারণ সিটি ম্যাম, পরীক্ষা। হ্যাঁ, আমি আসলে এই গ্রুপে নতুন, তাই আমি কিছুই বুঝতে পারছি আচ্ছা না। আচ্ছা। শোনো বাবা, যা তোমাদের নোটিশ থাকে কিছু থাকে তোমাদেরকে তো জানানো হয়, কলেজ থেকে এসএমএস যায়, তারপর আমরা গ্রুপে এসএমএস দিয়ে দিই। হ্যাঁ, নোটিশ দিয়ে দেওয়া হয়, সবকিছু দিয়ে দেওয়া হয়। আমার তো কোনো ম্যাম, আমার এই গ্রুপ ছাড়া আর কোনো গ্রুপেই অ্যাড নাই, তো আমাকে যদি গ্রুপের নামটা বলে দেওয়া হয় তাহলে অনেক ভালো হয়। তোমাদের এর মধ্যে কে আছো ওকে একটু অ্যাড করে নিও। হ্যাঁ, শ্রাবণী দে, ওকে একটু তোমাদের মিস এই যে। আনিশাকে বলেন, আনিশা সফটওয়্যার মধ্যে আছে তো, ও অ্যাড করে দিবে। আচ্ছা, মিস ওর শ্রাবণী সাথে দে। মেনশন থাকলে ও করে দিতে পারবে। ওয়ালাইকুম সালাম। শ্রাবণী দে কোন গ্রুপের তুমি? মানে সায়েন্স আর কমার্সের মধ্যে? জি ম্যাম, সায়েন্সের। সায়েন্সে আর কে আছো ওকে একটু অ্যাড করে নিও। হ্যাঁ, তোমাদের গ্রুপে, কারণ অনেক নোটিশ আসে না, সব মিস হয়ে যাবে প্রতিদিনই তো। মিস ওর আইডিটা দিতে বলেন। শ্রাবণী দে, তোমার আইডির লিংকটা মিস দাও। আমি অ্যাড দিয়েছি অলরেডি, আনিশা শুধু অ্যাপ্রুভ আমার করবে। আইডির নামও শ্রাবণী দে। ও আচ্ছা আচ্ছা, অ্যাড দিয়েছে নাকি তোমাকে একটু দেখো। হ্যাঁ, তুমি চোখ রাখবে একটু, যে গ্রুপের মধ্যে কি দিচ্ছে না দিচ্ছে। সবাই, ওকে শুধু বলছি না, সবাই গ্রুপের মধ্যে একটু চোখ রাখবে, সারাক্ষণই মানে কোনো না কোনো নোটিশ আসতেই থাকে। তাহলে ঠিক আছে, শ্রাবণীদের কথা আমরা শুনলাম। এখন আমরা কি করব, সরাসরি পড়ায় চলে যাব। হ্যাঁ, আমাদের এবারে মানে যেই সিলেবাসটা আছে একটু বড়, কারণ এবার সহপাঠ আছে। প্রথম সিটিতে কিন্তু সহপাঠ ছিল না, এবার নাটক উপন্যাস আছে। ওয়ালাইকুম সালাম। এবার সহপাঠ আছে দেখে একটু দ্রুত পড়তে হবে আমাদের। হ্যাঁ, আমরা আজকে আমরা পড়বো হচ্ছে তোমাদের সিলেবাসে এবার একটা গল্প আছে, নাম হচ্ছে আহ্বান। হ্যাঁ, আহ্বান গল্পটা আমরা পড়বো। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। ওয়ালাইকুম সালাম। দেখো, আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে কেন আমি আহ্বান বললাম, কারণ উচ্চারণের নিয়মে আছে যে হ আর ম সংযুক্ত হলে। কিসে আওয়াজ এটা বাবা? একটু মিউট করে রাখো। সবাইকে একটু মিউট করে দেন আপনি। আর আমি তো মিউট অল করে দিই, আর 2 সেকেন্ড পরে আবার যার এগুলো করতে মন চায় সে আবার ওপেন করে মিউট আনমিউট করে দেয়। আচ্ছা যাক, একটু কষ্ট করে নিজেদের স্বার্থে একটু চুপ থাকো। হ্যাঁ, দেখো আমরা পড়বো আহ্বান। কেউ আহ্বান উচ্চারণ করবে না, ওটা ভুল উচ্চারণ। হওয়ার ব যখন একসাথে যুক্ত হয় তখন এটা উচ্চারণটা হয় আহ্বান। ঠিক আছে, এটা লিখেছেন বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় বানান লেখার সময় পর পর আকার অবশ্যই দিতে হবে নামটা। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসলে কি জন্য বিখ্যাত। এই যে লোকটা তোমরা নাম দেখতে পাচ্ছ, উনি কিন্তু বিখ্যাত হচ্ছে উপন্যাস লেখার জন্য। হ্যাঁ, উনি উপন্যাস লিখে লিখে কিন্তু অনেক বেশি খ্যাতি অর্জন করেছেন। তার বিখ্যাত একটা উপন্যাস আছে, বলতো? মানে এটা যুগল উপন্যাস, কিন্তু একটা উপন্যাস খুব বিখ্যাত হয়েছে, যেটা দিয়ে সিনেমাও তৈরি হয়েছে। পথের পাঁচালী। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পথের পাঁচালী। তুমি অনেকেই নামটা জানো, ভেরি গুড। পথের পাঁচালী উপন্যাসের জন্য তিনি বিখ্যাত। এছাড়াও আরণ্যক, অপরাজিত, অনেকগুলো উপন্যাস তিনি লিখেছেন। কিন্তু উপন্যাস লিখেছেন দেখে তিনি আর কিছু লিখতে পারেন না তা না, তিনি ছোট গল্প খুব ভালো লেখেন, যে জন্য তার লেখা এই গল্পটি তোমাদের পাঠ্য বইয়ে সংযুক্ত হয়েছে। বিভূতিভূষণের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তিনি যখন লিখেন প্রকৃতির একদম ছোট ছোট উপাদান, যেটাকে আমরা কখনো পাত্তাই দিই না, যে ছোট্ট একটা ঘাস, ছোট্ট একটা শিশিরের বিন্দু, যেটাকে আমরা অনেক সময় লক্ষ্যই করি না, সেই জিনিসটাও তিনি খুব চমৎকার ভাবে তার লেখায় ফুটিয়ে তোলেন।
তার লেখা যদি তোমরা পড়ে থাকো, হয়তো তোমরা অনেকে পড়েছো অথবা অনেকে পড়বে, যখন ফ্রি টাইম থাকে অবসর সময়ে তোমরা যখন তার উপন্যাস বা কিছু লেখা পড়বে, দেখবে যে তিনি বেশিরভাগ প্রকৃতির কথা বলেন। মানে গ্রামীণ একটা বাচ্চার কথা বলবে, একটা শিশু কিভাবে গ্রামের প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, বা মানে প্রকৃতির সাথে তার যে সম্পর্কটা সেটা খুব গভীর। আর আমার বেশি মানে তার লেখা ছাপ পড়ে এই জন্য যে তিনি ওই যে পথের পাঁচালী লিখেছেন, এটা কিন্তু তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, তার ব্যক্তিগত জীবনের সাথে অনেকটাই মিল আছে। এই জন্য আরো বেশি মানে ওগুলো পড়ে অনেক কষ্ট লাগে যে যে উনি আসলে এতটা কষ্ট করেছেন, আপন মানুষকে হারিয়েছেন। তো এই উনার লেখার সাথে একদম মিশে যাওয়া যায়, এত সুন্দর করে লিখেন সহজ সরল ভাষায়। খুব যে অনেক বঙ্কিমের মতো অনেক ভারী ভাষা, অনেক সংস্কৃত শব্দ, এরকম কিছু না, খুব সহজ সরল ভাষায় তিনি গ্রামীণ পটভূমিতে প্রকৃতির সংলগ্নতায় লেখালেখি বেশি করেন। তো তোমরা তার জীবনীটা তোমাদের এই যে বইয়ের মধ্যে লেখক পরিচিতি আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমরা অনেক আগে থেকে এটা জানো, যখন তোমরা 6-7 এ পড়ো তখন থেকেই জানো যে লেখক পরিচিতি খুব ভালোভাবে পড়তে হয়। একটা জিনিস খেয়াল রাখবে যে ম্যাম বিভূতিভূষণ, একজন ঢুকতে পারতেছে না ক্লাসে। হ্যাঁ এখন তো অ্যাডমিট করে দিচ্ছি, যারা যারা আসছে অ্যাডমিট করলাম। আচ্ছা দেখো জিজ্ঞেস করো ঢুকতে পেরেছে নাকি। ঠিক আছে, তোমরা জীবনীটা পড়বে, একটু খেয়াল রাখবে যে বিভূতিভূষণের নামে যে বিভূতি আর যে ভূষণ, এই দুটোর মধ্যে দীর্ঘকার আছে। হ্যাঁ, নাম লেখার সময় ভুল করবে না। আর এখানে মূর্ধন্য ন আছে, এই দুটোই তোমাদের খেয়াল রাখতে হবে যখন তোমরা কোনো প্রশ্নের উত্তর লেখো। আর যখন আমরা দেখবো যে গল্পকারের নামে তুমি ভুল লিখেছো, তখন বুঝবো যে আসলে স্টুডেন্টটা কিছু পড়েনি, এই জন্য ভুল বানান লিখছে। হ্যাঁ, এই জন্য এই ব্যাপারে একটু সচেতন হতে হয়। ওয়ালাইকুম সালাম। এখন দেখো আমাদের আজকের যে গল্পটা, এটা একটি উনি অন্য সম্পর্ক নিয়ে লিখেছেন। নর্মালি তিনি প্রকৃতির সাথে মানুষের সম্পর্কটা দেখান, কিন্তু এখানে আমরা দেখি যে মানুষের সাথে মানুষের সম্পর্ক। এই গল্পে দুটো প্রধান চরিত্র আছে, আমরা পড়তে পড়তে দেখব যে দুটো প্রধান চরিত্র। একটা হচ্ছে এই গল্পে একজন যুবক ছেলেকে পাই যে তার দেশের বাড়িতে বেড়াতে আসে, এবং একজন বৃদ্ধা নারীকে দেখতে পাই যিনি খুবই অসহায় জীবনযাপন করেন। এই যে দুজন মানুষ দুই ভিন্ন ধর্মের, একজন মুসলিম আর একজন সনাতন বা হিন্দু ধর্মের অনুসারী, এই দুই ধর্মের মানুষের মধ্যে বয়সে এত ব্যবধান থাকা সত্ত্বেও কোনো ধরনের আত্মীয়তা নেই, তারপরও কিভাবে যে মাতৃ আর পুত্র এই ধরনের স্নেহের সম্পর্ক গড়ে ওঠে, এটা আমরা দেখব। তো গল্পটায় আমরা চলে যাব। তোমাদের কাছে বই আছে না বাবা? তোমার একটু বই খুলো, আর যে লাইন লাগাতে হবে আমি বলবো একটু লাগাবে। হ্যাঁ, দাগিয়ে ফেলবে। দেখো, দেশের ঘরবাড়ি নেই অনেক দিন থেকে। এখানে দেখবে এই গল্পটা তোমরা কিন্তু পাশে লিখতে পারো, বইয়ের মধ্যে পাশে লিখতে পারো যে উত্তম পুরুষে বর্ণিত, বই লিখতে পারো, খাতায় লিখতে পারো, ইচ্ছা তোমাদের। এই গল্পটা উত্তম পুরুষ। উত্তম পুরুষ কি বলেছিলাম, কেউ বলতে পারবে? মিস ফার্স্ট পারসন, মানে গল্প বলতেছে এমন একজন মানুষ। নিজের গল্প নিজেই বলছে। হ্যাঁ, আমি করে যে গল্পগুলো বলা হয়, ভেরি গুড, এটা হচ্ছে উত্তম পুরুষ। তাহলে এই গল্পটাও আমরা কিন্তু আগে যে অপরিচিতা করেছিলাম তখন কিন্তু দেখেছি যে উত্তম পুরুষে, তাই না? এটাও কিন্তু উত্তম পুরুষে। কি বলছে যে দেশের ঘরবাড়ি নেই অনেকদিন থেকেই, পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। মানে যে গল্প কথক সে অনেকদিন বাড়িতে যায় না, কারণ বাড়িঘর ভেঙে গিয়েছে, মানে শহরে সে চাকরি করে, তো কোনো একটা ছুটিতে দেশের বাড়িতে গিয়েছে। গ্রামের চক্রবর্তী মশাই আমার বাবার পুরাতন বন্ধু। এটা একটু দাগাতে হবে। দেখো, গ্রামের চক্রবর্তী মশাই, এই বানানটা দেখো, চক্রবর্তী মানে এটা আসলে চক্রবর্তী ছিল, এটাকে গ্রামের মানুষ ডাকতে ডাকতে চক্রবর্তী বানিয়ে ফেলেছে। তো তার বাবার পুরাতন বন্ধুর নাম কি? চক্রবর্তী মশাই। আমাকে দেখে খুব খুশি হলেন, বললেন কতকাল পরে বাবা মনে পড়লো দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলা নিলাম। বললেন এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, বাড়িঘর করবে না? মানে গ্রামের মানুষরা কি করে, বাড়িতে গেলে কিন্তু বলে যে গ্রামে থাকো, গ্রামে বেড়াও, এখানে বাড়িঘর করো, তাদের কিন্তু খুব ভালো লাগে। তো তার বাবার বন্ধু তাকে একই কথা বললো যে বাড়িঘর বানাও, এখানে তোমাদের বাড়িঘর যেহেতু ভেঙে গিয়েছে। আমাদের গল্প কথা কি বললো, আগে সামান্য মাইনে পাই। আগে মানে কি বলতো? আগে মানে জি, হ্যাঁ জি বলি না আমরা, যে জি আমি আসলে কম টাকা বেতন পাই, সেই কথা বলছে। জি আমি সামান্য বেতন, মাইনে মানে বেতন পাই, মানে এত অল্প টাকা বেতন পাই শহরে থেকে, ওটা দিয়ে কিভাবে করবো বাড়িঘর।
তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি, আমি খড় বাস দিচ্ছি, চালা ঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। দেখো গ্রামের মানুষ মানে কত আন্তরিক। তার বাবার পুরাতন বন্ধু কি বললো, যে আরে বাড়ি করতে আর কত টাকা লাগে, এটা তো আর এমন না যে টাইলস করে 5 তলা ফাউন্ডেশন করে বাড়ি করবে, ঘর বাড়ি দিয়ে একটা কোনো মতো একটা চালা ঘর তুলে ফেললেই হবে। বলছে আমি দিচ্ছি, তুমি ঘর বাড়ি তুলে ফেলো। এখন এটাও প্রশ্ন আসতে পারে যে ঘর বাস কে দিবে, বলো তো কে দিবে? তোমার কিন্তু বইয়ের সাথে লাগাবে চক্রবর্তী মশাই। হ্যাঁ চক্রবর্তী মশাই। হ্যাঁ তোমরা চক্রবর্তী লিখবে, ঠিক আছে? যেহেতু বইয়ে চক্রবর্তী লেখা আছে, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যে চক্রবর্তীকে চক্রবর্তী বলছে। আরো অনেক এসে ধরলো অন্তত খড়ের ঘর উঠাতে হবে, মানে বেশি খুব সুন্দর করে ঘর না পারো, খড়ের ঘর উঠাও। অনেকদিন পর গ্রামে এসে লাগছে ভালোই, বড় আম বাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা, ডান হাতে নড়ি ঠকঠক করতে করতে বোধহয় বাজারের দিকে চলেছে। এই দেখো এতক্ষণ আমরা গল্পের আরেকটা কেন্দ্রীয় চরিত্র পেয়ে গেলাম, এটা হচ্ছে বৃদ্ধা। এখন প্রশ্ন আসতে পারে যে বৃদ্ধার সাথে কোথায় প্রথম দেখা হয়েছিল? আম গাছের ছায়ায়। আর কোন বাগানের মাঝখান দিয়ে যাচ্ছিল? আম বাগানের মধ্য দিয়ে। হ্যাঁ, বৃদ্ধার সাথে গাছের, দেখবে যে বৃদ্ধার সাথে তার যে দেখা হয় এর মধ্যে গাছের খুব সম্পর্ক আছে, মানে 3টা গাছের কথা আছে, আমি যখন পড়াবো তখন বলবো। এখানে আমরা দেখি যে আম গাছের ছায়াতেই প্রথম বৃদ্ধাকে দেখেছে। বৃদ্ধার হাতে নড়ি মানে ওটা লাঠি, যারা অনেক বৃদ্ধ হয়ে যায়, হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটে না, তো বৃদ্ধা কি করেছে, বাজারের দিকে যাচ্ছে। বুড়িকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আর ভাবে চোখের উপর ধরলো, বললো কে বাবা তুমি? চিনলাম না তো। মানে বৃদ্ধা মানুষ চিনতে পারছে না যে এই ছেলেটাকে তো কখনো দেখিনি। চিনবে না, আমি অনেকদিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এপার ওপারে যেতাম আসতাম না, তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের, গোলা পোড়া ধান, গোয়াল পোড়া গরু। দেখো মহিলার যে কথা, এটার মধ্যে অনেক আঞ্চলিকতা। হ্যাঁ, যে যাতাম আসতাম না মানে যখন তার তিনি মানে কি, তার স্বামী যখন বেঁচে ছিল তখন তাদের অবস্থা খুব ভালো ছিল, তো এপারে ওপারে উনি যেতেন না, এই জন্য কাউকে খুব একটা চিনেন না। তখন কি ছিল না, অভাব ছিল না। থাকতি, দেখেছো আঞ্চলিক কথা, তিনি থাকতি না, এটা হবে তিনি থাকতে, মানে তার স্বামী বেঁচে থাকতে কোনো অভাব ছিল না। কি ছিল, গোলা পোড়া ধান, এই যে পোড়া মানে কিন্তু পুড়ে গিয়েছে দানা, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু। আগে কিন্তু, আগে না এখনো অবশ্য একটু কমে গিয়েছে, যে গৃহস্থ বাড়িতে ধনী কাকে বোঝায়, যার গোলা ভরা মানে বড় বড় গোলা, যেখানে ধান রাখে, বাঁশের তৈরি থাকে, অনেকে মাটি দিয়ে তৈরি করে, এই যে গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু যাদের থাকে তাদেরকে বলা হতো যে অনেক বেশি ধনী। তো এটাই বলছে যে আগে আমাদের অবস্থা খুব ভালো ছিল, গোলা পড়া কি ছিল, ধান ছিল আর গোয়াল ভরা গরু ছিল। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। বুড়িকেও কিন্তু চিনতে পারেনি গল্প কোথাও, বুড়ি যেমন তাকে চিনেনি সেও বুড়িকে চিনেনি। হ্যাঁ, তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি, আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। এই দেখো, এই তেনার বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? মিস আগের পেজটা একবার দিবেন, আপনার দাগাতে তেনার মানে এখানে স্বামী বুঝিয়েছে তার। হ্যাঁ, তেনার মানে স্বামী। ওই যে গান দেশে বলে যে স্বামীর নাম নিয়ে নিতে হয় না। হ্যাঁ, তো বলছে যে আমি তো নাম নিব না, বলছে আপনি কার স্ত্রী, মানে কে, বৃদ্ধার পরিচয় জানতে চাচ্ছে। এখন বৃদ্ধার পরিচয় মানে কার স্ত্রী এটা জানতে চাচ্ছে আর কি। এখন সে তো বলবেন না, স্বামীর নাম মুখে নিতে হয় না। বলছে তেনার তো নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। করাত দিয়ে মানে বুঝতে পেরেছো, ওই যে কাটে, যে কাটে বা এরকম করাত দিয়ে কাজ করে না, ওই কাজ করতো তার স্বামী। বললাম তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এখানে দেখো বৃদ্ধার স্বামী কি কাজ করতে, এটা কিন্তু আসতে পারে, করাতের কাজ করতেন। সবাই দাগিয়ে নিবে সাথে সাথে। ছেলে নেই, কিন্তু কে আছে, এক নাত জামাই আছে। এই যে বলবে যে বৃদ্ধার আত্মীয় কে আছে, শুধুমাত্র একজন নাতনির জামাই আছে, সে মরে ভাত দেয় না, আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। সে শহর থেকে গিয়েছে, তার গ্রামে গিয়ে এরকম একজন বৃদ্ধা মানুষকে দেখে অনেক মানে মায়া লাগলো আর কি, সে কিছু না ভেবে কিছু টাকা বের করে দিল। এখন গল্প কথা কি বলছে, ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। মানে ভেবেছে কি, একটা রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে, তাকে টাকা দিয়েছি বাস শেষ। এটা যে অন্য জায়গায় গড়াবে, মায়ার সম্পর্কে গড়াবে, এটা সে জানতো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, এমন সময় সে বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে হাজির উঠোনে। থাকি এক জ্ঞাতি খুরুর বাড়ি। এই যে জ্ঞাতি খুরু মানে কি,
খুরু মানে কি? খুরু খুরি কাকে বলে বলো তো? খুড়ো মানে হলো কাকা, পুরোপুরি কাকা কাকি বুঝেছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জ্ঞাতি মানে একটা মানে আত্মীয় আর কি, এমন না যে আপন খুরুর বাসায়। হ্যাঁ, বুঝতে পেরেছো? আপন একেবারে যে আপন চাচা তা না, মানে একটা দুঃসম্পর্কে থাকে না, গ্রাম নিয়ে বেড়াতে গেলে ওই এক আত্মীয়র বাসায় সে উঠেছে, এখনো তো তার বাড়ি সে বাড়ায়নি। হ্যাঁ, যেহেতু বানায়নি, সে কোথায় থাকছে? তার এক জ্ঞাতি খুরুর বাড়ি, মানে পরিচিত এক চাচার বাড়িতে থাকছে। এটাও আসতে পারে যে যখন সে বাড়ি বানায়নি কোথায় থেকেছে। ওই ওই লোকটা কি বললো, খুরুটা কি বললো? তিনি বললেন ও হলো জমির করাতির স্ত্রী। এই যেখানে আমরা নাম পেলাম জমির, এখানে আমরা বুঝতে পারি যে বৃদ্ধা হচ্ছে মুসলিম। হ্যাঁ, জমির জমির হচ্ছে তার স্বামীর নাম, পুরো নাম হচ্ছে জমির করাতি। হ্যাঁ, যেহেতু করাতে কাজ করতো তার নাম হয়েছে করাতি। এটা অনেকবার প্রশ্ন এসেছে যে বৃদ্ধার স্বামীর নাম কি, বৃদ্ধা কার স্ত্রী, বারবার এই প্রশ্নটা অনেকবার অবজেক্টিভ এসেছে। জমির করাতি। এরপর কি বললো? অনেকদিন আগে মরে গিয়েছে জমির। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলো ও বাবা। বোধহয় চোখে একটু কম দেখে। হ্যাঁ, মানে ও কিন্তু আমাদের গল্প কথা কিন্তু বুড়ির সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু সে যেহেতু চোখে কম দেখে তাই আবার ডাকছে ওকে ও বাবা। বললাম এই যে আমি এখানে। আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল। এই যে আরেকটা গাছের নাম পেলাম। প্রথমে আমরা কোন গাছ দেখেছিলাম? আম গাছের ছায়ায়। হ্যাঁ, আম গাছের ছায়ায় আমরা দেখেছিলাম যে বৃদ্ধাকে প্রথম দেখেছে। আর দ্বিতীয়বার কি হলো? তাদের যে চাচার বাড়িতে সে আছে, খুড়ুর বাড়িতে আছে, সেই খুড়ুর বাড়ির যে কাঁঠাল গাছটা আছে ওটার তলায় বসে বসে একা একা কথা বলছে। এই বকা কিন্তু বকা গালি দেওয়া না। হ্যাঁ, ওই যে থাকে না বৃদ্ধা মানুষ একা একা কথা বলে, একা একা আমার আগের কথা বলে, অনেক কিছু বলে না, ওটাকে মানে একা একা কথা বলাকে বোঝাচ্ছে। একা একা কি করছে? খানিকটা বকে গেল। এমন না যে আমাদের গল্প কত কিচ্ছা মতো বকে গেল। হ্যাঁ, সে একা একা মনে মনে কথা বলছে। পরদিন কলকাতা চলে গেলাম, ছুটি ফুরিয়ে গেল। এখন আমরা জানলাম যে গল্পকথক আসলে চাকরি করে কোথায়? কলকাতায়। সে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল, কিন্তু সে এখন কোথায় চলে গেছে? কলকাতায়। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। এই যে দেখো, প্রথম ছুটিটা কিন্তু আমরা জানি না কিসের ছুটিতে এসেছে। হ্যাঁ, এখন দ্বিতীয় ছুটিটা যখন সে বাড়িতে আসলো, এই ছুটিটা কিসের ছুটি? গরমের ছুটি। কোন মাস? জ্যৈষ্ঠ মাস। এটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে তার কিন্তু ঘর তৈরি হয়ে গিয়েছে। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হতো না। দেখো, স্বাভাবিক, তুমি গ্রামে গিয়েছো, একজনকে তুমি টাকা দিয়েছো, সে তোমাকে এসে বাবা বলে দেখেছে। তুমি কি শহরে গেলেই মনে থাকবে? ভুলে যাওয়ার কথা না। তো তারও মনে পড়েনি, কিন্তু এখন মনেও পড়তো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়া এসে না বসে পড়তো। সে কিন্তু বুড়ির কথা বেমালুম ভুলে গিয়েছে, কিন্তু বুড়ি তাকে ভুলেনি। সে কি করেছে? যেই না খবর পেয়েছে যেই ছেলেটা গ্রীষ্মের ছুটিতে বাড়িতে এসেছে, সে একদম পরের দিনে এসে হাজির। কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কত আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা? মানে যেহেতু সে অনেক কষ্টে কাটায়, তো সে চায় যে তাড়াতাড়ি মারা যাক, এই জন্য সে দুঃখ করছে যে আমার তো মরণ নাই। এখন তোমরা যেটা দাগাবে সেটা হচ্ছে আম। প্রথম বৃদ্ধা কি নিয়ে আসলো আমাদের গল্পকথকের জন্য? আম নিয়ে আসলো। দেখবে বৃদ্ধা কি করে? প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসে। বৃদ্ধা কিন্তু তাকে সন্তানের স্থান দিয়ে দিয়েছে। ওই যে তাকে স্নেহ করে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছে, তার কিছু টাকা দিয়েছে। এই যে তার মধ্যে একটা মায়ার সৃষ্টি হয়েছে যে এই ছেলেটা আমাকে চিনে না, কিন্তু আমাকে শ্রদ্ধা করলো, আমাকে আমার প্রতি মায়া দেখালো। তো বৃদ্ধারও কি হলো? অটোমেটিক ওই ছেলেটার প্রতি নিজের সন্তানের প্রতি স্নেহ সৃষ্টি হয়ে গেল। এই জন্য তাকে যদিও কেউ ডাকেনি, তারপরে সে পরদিন কি হলো? আম নিয়ে এসেছে। প্রথম নিয়ে এসেছিল আম। আর কয়টা আম বলেনি, গোটা কত, মানে কয়েকটা আম নিয়ে এসেছে। জিজ্ঞাসা করলাম ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বলল, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে আলাম। গাছের আম বেশ কড়া মিষ্টি, খেয়ে দেখ এখন। মানে দেখো, এখানে দন্তহীন মানে বৃদ্ধার মুখে কিন্তু দাঁত নেই। হ্যাঁ, এত বৃদ্ধ। সে বলছে ও গোপাল আমার। এই গোপাল কিন্তু অনেকে মনে করে কি গল্পকথকের নাম হচ্ছে গোপাল, আসলে কিন্তু তা না। গোপাল আদর করে বলে, আমরা যেমন বলি না বাবু, হ্যাঁ, সোনা, জাদু, আদর করে বলি, তেমনি হিন্দুদের মধ্যে কিন্তু গোপাল বলে না বাচ্চাদেরকে। তোমরা জানো এটা? কেউ আছো হিন্দু? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। পাল গোপাল বা এরকম বলে না।
এই যে আদর করে আর কি বলেছে গোপাল। অনেকেই মানে এই গল্পটা পড়ার পরে ভাবে যে গল্প কথকের নাম তো পাইনি এই গল্পে, তার মানে তার নাম হচ্ছে গোপাল। হ্যাঁ, গোপাল বুড়ি কি করে স্নেহ করে ডাকে, বলছে দেখো কত পুরো একদম আপন মা খালার মতো বলছে যে আরে তোর জন্য নিয়ে আসছে, অনেক মিষ্টি, খেয়ে দেখ, বড় ভালো লাগলো। এই যে স্নেহটা, এটা কার ভালো লাগলো? আমাদের গল্প কথকের। তোমার জন্য যদি কেউ এক্সট্রা করে কিছু নিয়ে আসে এবং বলে যে তোমার জন্য এনেছি, এটা খুব মজা, আমার মনে হলো তুমি খেলে তোমার খুব ভালো লাগবে, তাহলে কিন্তু তোমার খুব অন্যরকম অনুভূতি আসবে না, যে কি মানে আমার জন্য এরকম একটা আয়োজন করলো, এই যে একটা খুশি হয়। এটা আমাদের গল্প কথকের হলো। বড় ভালো লাগলো, গ্রামে অনেকদিন থেকে আপনার জন কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। এই যে দেখো, তো দাগাতে হবে, বাল্যকালে কাকে হারিয়েছে? মা আর পিসিমা। পিসি মানে হচ্ছে ফুপু বলে যাদেরকে। তো মা তার ছোটবেলাতে তার মা আর পিসিমা মারা গিয়েছে আমাদের গল্প কথকে। তো মা পিসিমা মারা যাওয়ার পর থেকে কেউ তাকে এত আদর করে আর ডাকেনি, এজন্য তার কাছে খুব ভালো লাগলো। বুড়ি বললে, খাও কোথায় হে বাবা? খুড়ু মশাইয়ের বাড়ি। ওই যে যেই খুড়ুর বাসায় আগের বাড়ি সে উঠেছিল, সেই খুড়ুর বাড়িতেই সে হচ্ছে খাওয়া দাওয়া করে এখন, কারণ সে তো বাড়ি বানিয়েছে, কিন্তু রান্না বান্না তো আর করে খাবে না, বেড়াতে এসেছে 2-3 দিনের জন্য, রান্না বান্না করে দিচ্ছে হচ্ছে খুড়ু মশাইয়ের বাড়িতে। বেশ যত্ন করে তো ওনারা, তা করে। হ্যাঁ, দেখো কত বড় একদম আপন মার মতো। তোমরা যে কোথাও বেড়াতে যাও, তখন বলে না যে ওখানে খাচ্ছিস তো, হোস্টেলে যারা থাকো, হলে মেসে থাকো, তখন বলে যে আচ্ছা খাবার দেয় তো, মজা তো, মানে কত চিন্তা। বেশ যত্ন করে তো ওনারা, তা করে। দুধ পাচ্ছ ভালো, মানে এটা কিন্তু গ্রাম দেশে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস মনে করে যে খাবারের পরে দুধ খাওয়া। হ্যাঁ, তো খাঁটি দুধ রেগুলার খেতেই হবে। তো এটাকে আমরা যেমন ভাত খাওয়ার পরে অথবা কোথাও দাওয়াতে পরে একটা ডেজার্ট খুঁজি, যে ভালো একটা ডেজার্ট আছে নাকি, মিষ্টি জাতীয় খাবার, তো ওটাকে ওরকম মনে করে যে দুধ পাচ্ছ ভালো, ঘুটি গোয়ালিনী দে মন্দ না। হ্যাঁ, মানে এখানে একটা গোয়ালিনীর নাম পেলাম, সেটা হচ্ছে ঘুটি গোয়ালিনী। ঘুটি গোয়ালিনী দে মন্দ না, এই গোয়ালিনীকে যে দুধ তাকে এসে দিয়ে যায়। তাহলে যদি বলে যে গল্পকথক প্রথমে কার দেয়া দুধ খাচ্ছিল? ঘুটি গোয়ালিনী, মহিলার নাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখন দেখো বুড়ি কি বললো, ও বাবা ওর দুধ অর্ধেক জল, দুধ খেতে পাচ্ছ না ভালো, সে বুঝেছি। মানে ওই মহিলা খুব বিখ্যাত এই জন্য যে সে দুধের মধ্যে অনেক পানি মিলায়। তো বলছে ওই ঘুটি গোয়ালিনী দেয়া দুধ খাও, তাহলে তো তুমি ভালো খেতে পারছো না। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখে উঠোনে এসে ডাকছে, ও গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে, হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল, এক ঘুটি দুধ আনলাম তোর জন্য। দেখো, বৃদ্ধার মনে আর কোনো কাজ নেই, সারাদিন শুধু এটাই ভাবে যে এই ছেলেকে কিভাবে যত্ন করা যায়। হ্যাঁ, তাহলে কি এনেছে? দুধ নিয়ে এসেছে। আগে কিন্তু আম নিয়ে এসেছিল, এরপরে নিয়ে আসলো দুধ। সে কি, দুধ পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজরা বেটার বউ। এখানে একজনের আমরা নাম শুনলাম, একটা লোকের নাম হাজরা। হ্যাঁ, তো তার বউকে বলে হাজরা বেটার বউ। এই মহিলাটা আবার কি করে, আমাদের যে গল্পের বৃদ্ধা জমির করাতি স্ত্রী, তাকে কি বলে ডাকে? মা বলে ডাকে। হ্যাঁ, বলছে এই যে হাজরা বেটার বউ নামে একটা মহিলা আছে যে আমাকে মা বলে ডাকে, তারও কেউ নেই। মোর চালাঘরের পাশে ওর চালাঘর, ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম, বলে বউ আমার গোপাল দুধ খেতে পায় না, তাই আজ ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা ওঠো, তোমার গোপালির জন্য দুধ নিয়ে যাও। দেখো, মহিলাটা যেমন স্নেহশীল, এই যে বৃদ্ধাটা, ঠিক তেমনই কিন্তু এই যে গল্পে একজন নারীর কথা আমরা পেলাম, হাজরা বেটার বউ, এই মহিলাটাও কিন্তু অনেক মায়াবতী। হ্যাঁ, সে যখন শুনলো যে বৃদ্ধা একটা ছেলেকে খুব স্নেহ করে, সে ভালো দুধ খেতে পারছে না, সে কি করলো, তার জন্য সকাল সকাল দুধ দুয়ে নিয়ে আসলো। আচ্ছা, কেন বলতো তোমার এসব? মানে গল্প করতে একটু বিরক্ত হলো এই জন্য যে এই মহিলাটা নিজেই খেতে পায় না, সে আবার তার জন্য খাবার নিয়ে আসে সারাক্ষণ। তুমি এগুলো কেন করো? এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? হ্যাঁ, টাকা জিজ্ঞেস করলো, কত টাকা? বুড়ি একটু ঘাবড়ে গেল, ভয়ে ভয়ে বললো, কেন বাবা, পয়সা কেন? সাধারণ মানুষরা কি করে, একজন ধনী মানুষ পেলে বা শহর থেকে কেউ আসলে টাকা মারার চেষ্টা করে, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে, এই বৃদ্ধা কিন্তু টাকার জন্য এগুলো করছে না, সে তাকে সন্তানের স্থান দিয়েছে, এজন্য সে কি করলো, পয়সার কথা শুনে ঘাবড়ে গেল যে আমি এত স্নেহ মানে মায়া মমতা করে আনলাম, আর সে দাম দিতে চাচ্ছে, মনে হয় যে আমি দুধ বিক্রি করতে এনেছি।
পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও গরিব লোক। মানে হাজা বেটার বোঝে সেও গরিব লোক। আচ্ছা দাঁড়াও, আমার 1 মিনিট, একটা তোমরা একটু এই পৃষ্ঠাটা দেখতে থাকো। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ বাবা? আচ্ছা দেখো এখন কি হয়েছে। এইখানে একটা লাইন আছে, দেখবে যে এই যে দুধের টাকা দেওয়া নিয়ে বৃদ্ধা মনে অনেক কষ্ট পায়। হ্যাঁ, যে সে এত শখ করে এত ভালোবেসে নিয়ে এসেছে আর তাকে টাকা দিয়ে মূল্য পরিশোধ করতে চাইল। তোমরা কি দেখতে পাচ্ছ এখনো কিন্তু গল্প কথকের কিন্তু বৃদ্ধার জন্য ওই ধরনের মায়া সৃষ্টি হয়নি। বৃদ্ধা কিন্তু মানে তাকে অলরেডি সন্তানের স্থান দিয়ে দিয়েছে। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মানে মনে কষ্ট পেল আর কি বৃদ্ধা। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে, এখন কিন্তু বুড়ির জন্য একটু কষ্ট হলো। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর, স্নেহের দান এমন করা ঠিক হয়নি। এই লাইনটা তোমরা দাগাবে অনুধাবনের জন্য। স্নেহের দান এমন করা ঠিক হয়নি, এর অর্থ কি? এর মানে হচ্ছে যে স্নেহ করে তোমাকে যদি কেউ কিছু দেয় আর বিনিময়ে তুমি টাকা দিতে যাও, তাহলে কিন্তু তার স্নেহের অপমান করা হয়। হ্যাঁ, এটা কিন্তু অনেকবার অনুধাবনে এসেছে, বহুবার এসেছে এটা। বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখলো না আদৌ। প্রতিদিন সকাল না হতেই কি করে সে এসে জুটে। মানে একটা আছে না যে কষ্ট পেয়েছে, রাগ করে দুদিন আসো না, তা না। বুড়ি আবার পরের দিন সকাল থেকে এসে হাজির। ও গোপাল, এই 2 কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দিকিন মোর সামনে। চিন্তা করো, শশা গাছে ধরেছে, কচি শশা, ওইটা লবণ দিয়ে তার সামনে খেতে হবে, মানে এতটা আদর করে। বুড়ি, তোমার চলে কিসে? ওই যারে মেয়ে বলি ও বড্ড ভালো, লোকে ধান বানে তাই চাল পায়, আমায় দুটো না দিয়ে খায় না। বুঝতে পারছো তাকে কে সাহায্য করে বলো তো? ওই মেয়ে বলে কাকে? হাজরা বেটার বউ। হ্যাঁ, আর যে খাবারগুলো আছে কিন্তু লিস্টটা লিখে রাখো। হ্যাঁ, কারণ কোনো সময় অবজেক্টিভে আসে যে নিচে কোন খাবারটি বুড়ি আনেনি, সেখানে কচি শশা থাকবে, আম থাকবে, অন্য কিছু থাকবে যেটা মানে আনেনি। তো বলছে যে তোমার কিভাবে চলে, ওই যে হাজরা বেটার বউ, সে তার কাজ কি? ধান বানা। কি বাবা? মিস, কচি শসার জালি কি? মানে শশা গাছে ধরেছে অনেক কচি আর কি, সেটা বোঝাচ্ছে। তার গাছের কচি শশা বোঝাচ্ছে। শশা তোমরা খাও না যে সালাদ করে, তো ওই শশাটা খুব কচি দেখে এটা বলছে যে কচি শশার জালি মোর গাছের, আমার গাছে 2টা কচি শশা ধরেছে, এটা খাও। আর যদি বলে যে হাজরা বেটার বউ কি করে? লোকের ধান বানে। একা থাকো। এখন এতদিনে কিন্তু বৃদ্ধার প্রতি খুব কৌতূহল সৃষ্টি হয়েছে গল্পকথকে, যে এত স্নেহ করে আমাকে, তার সাথে কে আছে, সে খায় কি, সে কোথায় থাকে, কার সাথে থাকে। এখন বলছে একা থাকো, তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে। ও মোর গোপাল, আমি নতুন খাজুর পাতার চ্যাটাই বুনে রেখে দিয়েছিলাম তোমারে বসতে দেবার জন্য। চিন্তা করো, চোখে দেখে না কিন্তু সে নতুন খেজুরের পাতা দিয়ে চ্যাটাই মানে কি বলতো? চাটাই বলে না, ওই যে মাটিতে যে বিছায় পাটি টাইপের, ওটা নতুন খেজুর পাতা দিয়ে। হ্যাঁ, তো তোমরা এটা প্রশ্ন আসতে পারে যে কি মনে রেখেছিল অথবা কোন পাতা দিয়ে মনে রেখেছিল? খেজুর পাতা দিয়ে মনে রেখেছিলাম তোমাকে বসতে দেওয়ার জন্য। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠলো না, নানা দিকে ব্যস্ত থাকি, অনেকদিন পর গ্রামে এসেছি তো। মানে সেবার কিন্তু আর যেতে পারেনি। কারণটা কি? যে ঘুরছে এত ঘোরাঘুরির মাঝখানে কোন না কোন বৃদ্ধা বুড়ি তার বাসায় ঘুরতে যাওয়ার টাইম আছে? তো এবার যেতে পারেনি। আচ্ছা, এই পৃষ্ঠাটা পড়ে আমরা শেষ করে দেব। সেবার বুড়িতে বাসায় গেল না। যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে আসতে ভুলে না, কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো বা একছড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়ো। এই সবগুলো দেখাতে হবে, সবগুলা খাবারের নাম দেখাতে হবে যে কি কি খাবার নিয়ে এসেছিল। নিচের অংশটা এরপর দেখো, পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। দেখো, প্রথমে এসেছিল একটা ছুটিতে, দ্বিতীয়বার আসলো হচ্ছে জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মের ছুটিতে, এবার আসলো আশ্বিন মাসে শেষে আসলো 5-6 মাস পরে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞেস করলো,
বাবু ঘরে আছেন না, মানে আঞ্চলিক ভাবে গা, হ্যাঁ মানে বাবু ঘরে আছেন গো, এটা জিজ্ঞেস করতে গিয়ে গা জিজ্ঞেস করেছে। বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি। এই স্ত্রীলোকটি কে? হ্যাঁ হ্যাঁ। আমায় দেখে সলজ্জ ভাবে মাথার কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বলল, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমার সেই মা পেটিয়ে দিলে, বলে দেখে এসো গিয়ে। কে? হ্যাঁ, সেই মা পেটিয়ে মানে কিন্তু পিটানো না, পেটিয়ে মানে পাঠিয়ে দিল। হ্যাঁ, আঞ্চলিক কথা বলছে যে আমার ওই মা পাঠিয়েছে। তো অবাক হয়ে গেল গর্ভকথা যে কে? ওই সেই বুড়ি এখানে যিনি আসতো। তো এখানে বুড়ি হয়তো অসুস্থ, এই জন্য সে নিজে আসতে পারছে না, এই জন্য তার মেয়েকে পাঠিয়ে দিয়েছে, যে পাতানো মেয়েকে, যে তুই দেখে আস যে ওই ছেলে কেমন আছে। তাহলে আজকে এতটুকু থাক, কারণ আমার নাম রাখতে হবে। তোমার এতটুকু অংশে যা যা অবজেক্টিভ বললাম একটু ভালো করে পড়ো। এখন যারা যারা উপস্থিত আছো আমি তোমাদের নাম ডাকবো, তোমরা খুব দ্রুত প্রেজেন্ট দিবে। আগে বিজ্ঞান থেকে তোমাদের রোল কত থেকে শুরু? 301 থেকে শুরু না? 301 থেকে, আচ্ছা 301 থেকে 320 এর মধ্যে কারা কারা আছো? মিস 301। আচ্ছা, তারপর ম্যাম 301 এর পরে ম্যাম 317 311 312 317 368 মিস 314। 309 314 316 আছে? 316 হ্যাঁ, আমি বলেছি 20 এর মধ্যে বলো, 20 এর মধ্যে 310 আছে? মিস 310। আচ্ছা দেখো 301 থেকে আচ্ছা তোমরা একটু দেখো 301 থেকে 320 এর মধ্যে কারা কারা আছে আমি বলছি। 301 311 12 17 9 14 16 10 19 15, ঠিক আছে? এবার 321 থেকে 340 এ কারা কারা আছে বলো? 21 থেকে 40 328 327 328 ম্যাম 322 মিস 322 322 300 ম্যাম 35 35 340 336 দেখতে পাচ্ছি। ম্যাম 342 300 মিস 332 330 40 পর্যন্ত বলো। 40 30 ম্যাডাম 330 334 ওকে 332 332 হ্যাঁ 30 32 কে দেখি তো, 32 কে দেখতে পাচ্ছি না। তিশা নাকি তুমি? 332 জি আচ্ছা মিস। ঠিক আছে ঠিক আছে জি মিস। আচ্ছা 334 আচ্ছা দিয়েছি। এখন দেখো 321 থেকে 340 এর মধ্যে যারা যারা আছে আমি বলছি 27 28 22 35 40 36 30 32 34, ঠিক আছে? এরপরে 341 থেকে 360 ম্যাম 352 না 341 থেকে 360 এর মধ্যে কে আছো? 342 আছে? 356 তারপরে 342 42 দিয়েছি। 351 মিস 360 360 আচ্ছা। আর 341 থেকে 60 এর মধ্যে আর কারা কারা আছো? ম্যাম 358 358 আচ্ছা। আর কেউ নেই 341 থেকে 60 এর মধ্যে? ঠিক আছে 361 থেকে 380 ম্যাম 374 300 প্রথমে কি বললে? 68 380 জি ম্যাম। তারপর 300 কত বললে? 74 74 আচ্ছা 306 মাঝখানে এসেছো। আচ্ছা 374 ম্যাম 365 365 370 আর 373 আর কি বললে? 80 পর্যন্ত কারা কারা আছে? 80 পর্যন্ত কারা কারা আছে তারা বলো। 360 থেকে 361 থেকে 380 এর মধ্যে ম্যাম 374 374 দিয়েছি বাবা। আর কেউ আছো? 376 376 আচ্ছা। শ্রাবণীদের রোল কত বললে তুমি? 68 368 দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে 380 পর্যন্ত আর নেই। 381 থেকে লাস্ট পর্যন্ত কারা আছে বলো? ম্যাম 384 384 তারপরে
ম্যাম 392 392 আর মিস 404 ম্যাম 391 390 আছে 91 আছে 92 393 ম্যাম 391 396 391 দিয়েছি ম্যাম মিস 404 393 দিয়েছি 404 দিয়েছি 405 405 তারপর 15 415 না 315 415 কে বললে ম্যাম আমি আচ্ছা তাহলে 300 একদম শেষ পর্যন্ত মিস আমার 388 388 একদম শেষ পর্যন্ত কারা কারা আছো বলো সায়েন্সে 385 আচ্ছা আর কি আছো যে সায়েন্সে কেউ বাদ পড়েছো বলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ বাদ পড়েছো আচ্ছা ঠিক আছে তাহলে এবার কমার্স বলো 201 থেকে 220 এর মধ্যে কারা আছো সায়েন্সে 410 410 আচ্ছা দিচ্ছি 201 থেকে 220 এর মধ্যে কারা আছো বলো দ্রুত টাইম শেষ ম্যাম 202 208 216 আছো 216 আচ্ছা তারপরে ম্যাম 203 203 তারপরে ম্যাম